ঠাকুর ঘরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো ঠাকুরের বেদি, যেখানে ঠাকুরকে রাখা হয়, এবং প্রয়োজনীয় জায়গা হলো যেখানে পূজার নিত্য প্রয়োজনীয় জিনিস রাখা হয়। আর আমার কাছে ঠাকুরঘর হলো একটা শান্তির জায়গা। আর সেই জায়গা আজ পরিষ্কার করে নতুন করে সাজিয়ে নেওয়ার ইচ্ছা জেগেছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা থাকছে সবার থেকে একটু আলাদা। এই ঠাকুর ঘরের ভিডিও। আমরা সুন্দর ঘর যেমন দেখতে ভালোবাসি এবং থাকতেও ভালোবাসি, সেই রকম একটা ঠাকুর ঘরে যদি সুন্দর হয় তাহলে অনেকক্ষণ বসে সেখানে প্রার্থনা করতে পারি। আর প্রার্থনা হলো আমাদের শক্তি। সেই শক্তির আশায় আজ যেভাবে ঠাকুর ঘরকে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, সেটা আজকে শেয়ার করব। অ্যাকচুয়ালি আজকে আমি বেশি কিছু পরিষ্কার বা চেঞ্জ করতে যাব না। একদিনে বেশি চেঞ্জ করতে গেলে আমরা খুব অসুবিধায় পড়ি এবং অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তাই আমি আজকে প্রথমে বেদি এবং তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে হাতের কাছে খুঁজে পাই, সেই দুটো জায়গায় আমি এখন পরিষ্কার করব। তো প্রথমেই আমি জায়গাগুলোকে খালি করে নিয়েছি। আর তারপরেই দেখো অল্প বিস্তর ঝুল জমেছে, আর সেই ঝুলগুলো এখন ঝেড়ে নিচ্ছি। এরপর যে কাজটি করব, এই যে বেদিটা এখানে যেহেতু একটু চেঞ্জ করব, তাই নোংরাও বেশ জমেছে, তাই আগে প্রথমে মুছে নিচ্ছি যাতে পরে শুকিয়ে যায় এবং সেই চেঞ্জটা যাতে আমি কাজটা এখানে করতে পারি। সেই জন্যই আগের জিনিসগুলো বের করে দিয়েছি, সেগুলো এখনো পর্যন্ত আমি পরিষ্কার বা ধোয়াধুয়ি করিনি, কারণ এই বেদিটা যদি না মুছি তাহলে শুকাতে কিন্তু দেরি হয়ে যাবে। যাই হোক, এই কাজটা করে নিচ্ছি। আর খুব সাবধানের সঙ্গে আমাকে করতে হচ্ছে, যেহেতু ঠাকুরগুলো নিচে নামিয়ে নিচ্ছি, তাই একটু তো কেয়ারফুল থাকতে হবে। সেই সাথে যে কর্নারে আমি নিত্য পুজোর প্রয়োজনীয় জিনিসগুলো রাখি, সেইখানে যে জায়গাটা একটু অগোছালো হয়ে যায়, যেহেতু তেলের বোতল থাকে আর এবং অন্যান্য জিনিস থাকে, তো সেই জন্য সেখানে একটু অপরিষ্কার বেশি হয়ে যায়। তাই সেখানে সবসময় তো আর মোছা হয় না। ঠাকুর ঘরের সামনটা না হয় বেদিটা অনেক সময় মোছা হয়, কিন্তু এখানে হয় না। তো এছাড়াও একটু কিছু কিছু আমার ঘিঞ্জি লাগে, সেগুলোই চেঞ্জ করব। আর সেটাও এখন আগে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবারে যেটা করব, একটা এরকম গামছা আমার থাকে, এগুলো হচ্ছে ঠাকুরের পটগুলো আমি মুছি। তো এটা বৃহস্পতিবার করে আমি কাজটা করি। আর এখন যেহেতু আজকে ক্লিন করছি, তাই আমি এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আমার ওই যে নিচে জল দিয়ে মোছার আগে এটা করা দরকার ছিল, কিন্তু কি করব বলো, ওইটা আবার না শুকালে আবার দেরি হয়ে যাবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে আগে ওটা আমি মুছে নিয়েছিলাম। যদিও খুব বেশি ধুলো জমেনি, কেননা বেশ কয়েকদিন আগে মানে বৃহস্পতিবার দিন আমি অলরেডি মুছে নিয়েছি। তো সেই জন্য আর এবারে প্রত্যেকটা দেখো ধানগুলো মুছে নিলাম। এবার যে কাজটা করব, যে বেদিটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব, সেটা এখন ডেকোরেশনের পালা। তোমরা বেশ কয়েকদিন আগে যে জন্মাষ্টমীর ভিডিও দেখেছিলে, যে এই ব্লাউজের পিসটা একদম নতুন ছিল, তো সেটা আমি পেতে দিয়ে আপাতত জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুরকে সিংহাসনে বসিয়ে রেখেছিলাম। কিন্তু ভাবলাম না, ওই রকম ভাবে রাখার থেকে এটা যদি সুন্দর করে কভার করে ডিজাইন করে দিতে পারি, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। ওইখান থেকে যে মাপটা আমি লিখে নিয়ে এসেছিলাম, সেই মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিলাম। একটু সামান্য কম হয়েছিল, তবুও ভাবলাম দুটো ধার তো আর সেলাই করতে হবে না, দুদিকে দুটো ধার সেলাই করে নিলে হবে, মানে লম্বার দিকটা। তো সেই জন্য অল্প একটু কম থাকুক, যখন ওই দিকটা চেঞ্জ করব তখন কিছুটা কাপড় দিয়ে কভার করে দেব। আগে আমাদের বেদির ওখানে একটা লাল কাপড় দেয়া ছিল, কাপড়টা নষ্ট হয়ে গেছিল, তাই তুলে রেখেছিলাম। বেশ কয়েকদিন ধরে ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল, ভাবছিলাম কবে ডিজাইন করবো ওই জায়গাটা। আর এই ব্লাউজ পিসটাও রেখে দিয়েছিলাম, যে ভাবলাম এই সাদা রংটা কিন্তু ঠাকুর ঘরে বেশ মানাবে। তাই আজ শেষমেশ এটা সেলাই করে ফাইনালি আমি এখানে দিতে পারছি, এবং দেওয়ার পরে এই লুকটা এতটাই চেঞ্জ হয়ে গেছে যে তোমাদেরকে কি বলে বোঝাবো। মানে সত্যি সাদা রঙের যে উজ্জ্বলতা এতটাই, আর এবং শান্তিপ্রিয়, যে সেটা এটা মানে দেওয়ার পরে আরো বেশি করে অনুভব করতে পারলাম। এইবারে
ঠাকুরগুলোকে যথাযথ স্থানে রেখে দেব। তো প্রথমে কি হয়েছিল, যেমন ভাবে ছিল একটু অগোছালো লাগলো, আজকে ভাবলাম একটু চেঞ্জ করে ঠাকুরগুলোকে রাখবো। তো তাই সেই মতো আমি আগে ঠাকুরগুলোকে তুলে দেখে নিচ্ছি যে এখানে এখানে রাখলে ঠাকুরগুলোকে ঠিক কতটা কি মানাবে। অ্যাকচুয়ালি আমি যখন পুজো করতে বসি, যেভাবে পুজো করলে সুবিধা হয় সেই মতোই আমি আমার ঠাকুরগুলোকে সাজিয়ে রাখি। তো প্রথমেই এইরকম ভাবে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু একটু হলেও চেঞ্জ করেছি। আবার এই লুকটার থেকেও পরে আবার একটু চেঞ্জ করেছি, সেটা তোমরা একটু পরে বুঝে, মানে চেঞ্জ করা হয়ে গেছে সেটা এখন দেখাইনি, কেননা এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর বেলা হয়ে গেছে, ঠাকুরের ভোগটাও তো দিতে হবে। তো ভাবলাম মানে ওই যে বললাম, একদিনে বেশি চেঞ্জ না করে অল্প অল্প চেঞ্জ করা ভালো। আর আজকের ভিডিওতে আমি দুটো জিনিস শেয়ার করব, কিন্তু আমি কিন্তু একদিনে করিনি। আজকের এই বেদিটা চেঞ্জ করেছি, আর আগামীকাল ওর যে কর্নারটা নিত্য প্রয়োজনীয় জিনিস ওইগুলো রাখবো। ফাইনালি দেখো আমার ঠাকুর ঘরও সারা হয়ে গেল আজকের মতো। ফাইনালি আজকের পরের দিন চলে এসেছি, আর আগের দিন কতটা কি সাজিয়েছিলাম, আজকে ফাইনাল লুকটা আবার একটু চেঞ্জ করে দিলাম। আর এই যে কর্নারটা, আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে সাজাবো সেটাই এখন দেখাবো। তার আগে দেখে নিই, এই যে দেখো ভাগবত গীতাটা আমি একটা গামছার মোড়কে রেখে দিই। সে গামছাটা আগের দিন ধুয়ে দিয়েছিলাম, কেননা এটা প্রচুর নোংরা হয়েছিল, মানে ঠাকুরঘরে ভোগ দেওয়ার পরেই আমি এই গামছাটাকে ধুয়ে দিয়েছিলাম। আর হাজবেন্ড যখন এটা মায়াপুর থেকে এনেছিল, তখনই এটা গামছাটার সাথে সাথে কিনে এনেছি, বলেছে এটা গামছা দিয়ে রাখো। এ রাখার পরে আমি দেখলাম বইটা আর কোনো নষ্ট হয়নি, আর অষ্টতর শতনাম ছিল সেটাও কিন্তু ওর মধ্যে রেখে দিলাম। আর এই যে দেখো এই ঝুড়িটা নিয়েছি, গোপাল ঠাকুরের জামাগুলোকে এখানেই রাখবো আজকে থেকে। চলো গোপাল ঠাকুরের জামাগুলোকেও গুছিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার আগে প্ল্যান করা হয়ে গেছে যে কি করে আমি এই কর্নারটাকে সাজাবো, যাতে দেখতেও ভালো লাগে এবং আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে খুব সহজেই পেয়ে যায়। প্রথমেই ফাঁকাভাবে দেওয়ার পরে দেখলাম বেশ একদম খুব একটা ভালো লাগছে না, জাস্ট হাতের কাছে পেয়ে যাব এরকম, কিন্তু একটু সুন্দর তো দেখাতে হবে। তাই বেশ কিছু ভাবনা চিন্তা করার পরে ফাইনাল রেজাল্ট যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে 35 টাকার থাক র্যাক আমি কিনে রেখেছি, এটা দিয়েই সাজাবো আজকে। বড় একটু তাক নিয়ে সাজালে হয়তো আরো একটু মডিফাই হতো, বাট আজকে আমি এগুলো কিনে রেখেছি। আর ভাবলাম যা কিছু আছে অল্প কিছু দিয়েই সাজিয়ে। তো প্রথমেই উপরে যেগুলো আমি সন্ধ্যা বা ধূপ বাতি এইগুলোকে আরতির জন্য যে যা ব্যবহার করি সেগুলোই আমি ওপরে রাখলাম। ওই কর্নারে ধূপ, তেল, ধুনো, প্রদীপ, সলতে আর এই যে বাতি, দেশলাই আর গ্যাস লাইটার উপরের একটা সম্পূর্ণ রেখে দিলাম, মানে এগুলো আমার একদম আরতির কাজে লাগবে। আর দেখো ওইদিকে সলতেটা রাখার পরে কেমন একটা লাগছিল, আবার ওইদিকে ঘুরিয়ে দিলাম, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হয় যে কতটা কি সুন্দর লাগে। সাথে কটনটাও রেখে দিলাম। আর তুলো সলতে তো বানানো কেনা আছে আর কি, কিন্তু তবুও তুলো রাখি, যেহেতু পঞ্চপ্রদীপে ওটা কাজে লাগে। আর নিচের একটাই রাখলাম আলতা সিঁদুর। আর এবারে দেখো এই দুটো কোটো নিয়েছি, তার কারণও আছে। আমার ওইদিকে তো নিত্য প্রয়োজনীয় মিছরি ব্যবহার করা হয় সেটা থাকে, কিন্তু কিছু কিছু খাবার আনা হয় পূজার জন্য, যেমন খেজুর, নাড়ু, লাড্ডু এগুলো থাকে। সেগুলো যদি একটা কোটোর মধ্যে আলাদা আলাদা ভাবে রাখি এবং হাতের কাছে থাকে, তাহলে একদিন একদিন খাবার একরকম একরকম খাবার ঠাকুরকে আমরা দিতে পারি। তো সব সময় মিছরি বা মুকুন্দানা এরকম দিয়ে আসতে দেখেছি, বাট আমার মনে হলো এটাকে একটু চেঞ্জ করা দরকার। কেমন জানি মনে হয় সব সময় একই রকম খাবার আমরাও তো খাই না, তাহলে ঠাকুর ঘরে যদি একটু খাবার আলাদা আলাদা করে রাখি, এতে কিন্তু একটা রিফ্রেশ হয়, যে মনের মধ্যে একটা শান্তি থাকে যে ঠাকুরকে আজকে
এইরকম ভোগ দেবো ওই রকম ভোগ দেবো। যাই হোক, পাশে এটা মিছরি রাখলাম, এটা আমরা বেশি নিত্যদিনে ব্যবহার করি তাই। আর এবারে এই যে দেখো থালাটা, যেহেতু গোপাল বা শিব ঠাকুরকে স্নান করানো হয় তাই এই থালাটাও আমি আগে উপরে তুলে রাখতাম, কিন্তু ওই যে স্নান করার সময় একটা কুড়ুমি থেকে যায় তাই হাতের কাছে যাতে আমি এখানে বসে পেয়ে যাই। আর ওর উপরে গোপাল ঠাকুরের জামার বক্সটাও দিয়ে দিলাম, সাথে চন্দন কাঠটা এইভাবে সামনেই রাখলাম যাতে প্রতিদিন আমি যখন পুজোতে বসি চন্দন কাঠ একটু ঘষে ফুলগুলোতে যেগুলো দিতে হয় দিয়ে দিতে পারি। এছাড়া দেখো দুটো পিঁড়ে রেখেছি, এই দুটো পিঁড়ে একটা ধূপধানি থাকে আর একটা প্রদীপ থাকে। এখন তো আর রাখবো না, যখন দেব তখন নেবো আর ওখান থেকে, তাই সামনে রাখলাম। আর যখন দেব না তখন ওইভাবে একদম গুছিয়ে থাকলো, বেশ কিন্তু দেখতেও ভালো লাগবে। এবার যেটা আমি যে থালাটা সাজাবো তোমরা হয়তো দেখে বুঝতে পারবে এই থালাটাকে কি যেন একটা নাম বলে, বলো তো দেখি বন্ধুরা, তোমরা কে কে জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এটার মধ্যে আমি প্রদীপগুলো এবং ধূপধানি আর শাঁখ ঘন্টা রেখে দিলাম, সাথে এই যে তুলসী পাতা, যেগুলো আমি প্রতিদিন তো তুলসী পাতা তোলা যায় না, তাই সোম বুধ শুক্র এই 3টে দিন তুলসী পাতা তুলে রেখে দিই। সাথে কিছু ফুলও রেখে দিলাম, কেননা সন্ধ্যাবেলায় আমি ওই টোকা দেবো। তো অল্প কিছু ফুল বাঁচিয়ে রেখেছি, সাথে করতালটা যেহেতু সন্ধ্যাবেলায় বাজাই তাই হাতের কাছে থাকার সুবিধার্থেই থালাতে নিয়ে রাখলাম। এবার পালা ডেকোরেশন করা। হাতের কাছে পাওয়া হলো, সবকিছু হলো, কিন্তু গাছ প্রেমী মানুষ আর একটু গাছ দিয়ে ঘর সাজিয়েছি, আর একটু সামান্য কিছু গাছ দিয়ে ঠাকুর ঘর সাজাবো না তা কখনো হয়? তাই ঠাকুর ঘরটাকেও একটু মানি প্ল্যান্ট আর পাতাবাহার, যাতে না আমার উঠানে বাগানেই রয়েছে, সেটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম এবং ফুলের ঝুড়িটা ঠিক এইরকম দিলাম। এবার দেখো কতটা সুন্দর লাগছে, অথচ কিন্তু গুছানো। যে কেউ অজানা আমার ঠাকুর ঘরে ভোগটা দিতে আসবে সে হাতের কাছে সবকিছু পেয়ে যাবে একটু লক্ষ্য করলে। আর এই যে হলুদ ডামটা, এটা ঠাকুরের নিত্য পূজার জন্য যে জলটা ব্যবহার করে রাখি, সাথে এই বালতিটা রাখলাম। বালতি একটা ঠাকুর ঘরে থাকলে বেশ ভালো লাগে, এবং সেটা যদি একটু সুন্দর লাল বা হলুদ বা নীল রঙের হয় তাহলে তো বেশ উজ্জ্বল লাগে ঠাকুর ঘরটাকে, তাই না? দেখো এবার ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে। সত্যি বলতে কি ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি মানে বুঝতে পারছি, বাট তোমাদের উপরেও ছেড়ে দিলাম কতটা সুন্দর লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার গুছানোটাও কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমার আরো একটা জায়গা রয়েছে, সেটা একটু পরে অন্যদিন ভিডিওতে শেয়ার করব। বাট আমার গোপালকে সেবা করার জন্য বা আমার অন্যান্য ঠাকুরগুলোকে সেবা করার জন্য এবং তাদের কাছে বসে প্রার্থনা করার জন্য এইটুকুনি শান্তি কাজ আমি আজকে করেই ফেলেছি। আরো অনেক চেঞ্জ করার আছে, যেগুলো বাকি রয়েছে সেগুলো তার একটা ভিডিওতে সম্ভব নয়। এই যে সামশেটটা কিন্তু সুন্দর করে সাজাবার ইচ্ছা আছে, সমস্ত কিছু ঠাকুরের বাসন প্রয়োজনীয় জিনিসগুলো যাতে সুন্দরভাবে দেখতে লাগে। হ্যাঁ, এটা একটা ঘর, আমাদের থাকার ঘর, রান্নাঘর যেমন আমাদের কাছে সারাদিনের একটা জায়গা হয়ে দাঁড়ায় যেখানে আমরা মেয়েরা অনেকটা সময় কাটাই, সেরকম ঠাকুর ঘরটাও। আর ঠাকুর ঘর যদি সুন্দর গুছানো থাকে তাহলে যে কেউ কিন্তু ঠাকুর ঘরে পূজা দিতে পারবে। যেমন আমার মেয়ে কিন্তু আজকে ঠাকুর ঘরে বসে প্রার্থনা করে গেছে।